দেখতে পাচ্ছেন এখানে স্নোফল স্টার্ট হয়েছে। জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা, এই দেখো স্নো পড়ছে। গুলমার্গ কাশ্মীর বেড়াতে আসা প্রত্যেকটা পর্যটকের কাছে এক স্বপ্নের স্বর্গরাজ্য। আমাদের কাশ্মীর অভিযানেরও প্রথম পর্ব সেই গুলমার্গকে কেন্দ্র করেই। হ্যালো গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আমরা যাচ্ছি গুলমার্গ। কালকে আমরা টাইম মতো পৌঁছে গেছিলাম কাশ্মীর, কালকে দেখানো হয়নি, অনেক রাত হয়ে গেছিলো, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো আজকে ভোর ভোর আমরা উঠে পড়েছি, উঠে স্নান টান সেরে বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে ওই 7:30-8টা মতো। এখন আমরা একটুখানি ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এখনো সেরকম রোদ ওঠেনি, ঠান্ডাই আছে, আর এখানে এখনো দোকানপাটও সেরকম চালু হয়নি। এরা বোধহয় একটু লেট করে করে, এরা লেট শুরু করে, 9টা নাগাদ শুরু করে। দোকান আমাদের খুবই ঠান্ডা তো, সেরকম খোলেনি। এই দেখো ধোয়া বেরোচ্ছে মুখ দিয়ে। তুমি দেখো, তুমি ধোয়া, তোমার মনে ইঞ্জিন খারাপ হয়ে গেছে। এই যে একটা এদের ইনবিল্ট হিটার, এই হিটারের পাশে বসলেই বেশ গরম লাগে। আর একটু হাতে কাছে নিয়ে যাও, হাতে। ইউনিক জিনিস। হালকা করে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমাদের যাত্রা শুরু হলো গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গ জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় অবস্থিত একটি নগর। জম্মু কাশ্মীর থেকে ঠিক 50 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ইতিহাস ঘাটলে দেখা যায় চক রাজবংশের সম্রাট ইউসুফ শাহ এর নামকরণ করেন। এটিতে প্রধানত চক রাজবংশের সম্রাট ইউসুফ শাহ তার পত্নী হাব্বা খাতুনের সাথে ঘুরতে আসতেন। সেইখান থেকেই এই নামকরণটি হয়। প্রথমে এর নাম ছিল গৌরীপথ। চক রাজবংশের সম্রাট এই নামটি পরিবর্তন করেন। চক রাজবংশ পতনের পর ভারতে রাজত্ব করতে আসে মুঘল রাজবংশ। সেই মুঘল রাজবংশের সাথেও গুলমার্গ ওতপ্রোতভাবে জড়িত। কথিত আছে আকবরের পুত্র জাহাঙ্গীরের নাকি গুলমার্গ প্রচণ্ডই পছন্দের একটা জায়গা ছিল। তিনি তার স্ত্রী নূরজাহানের জন্য যে শালিমার বাগ গঠন করেছিলেন ডাল লেকের ধারে, শোনা যায় নাকি সেই শালিমার বাগের জন্য তিনি গুলমার্গ থেকে 21টি প্রজাতির বিভিন্ন গোলাপ এবং বিভিন্ন শোভাময় গাছ নিয়ে এসেছিলেন গুলমার্গের প্রান্ত থেকে। সময়ের সাথে মুঘল রাজবংশের পতন হয়। কাশ্মীর তথা ভারতবর্ষ চলে যায় ইংরেজদের হাতে। ইংরেজ গভর্নর এবং ব্রিটিশ অফিসারেরা গ্রীষ্মকালীন অবলম্বন হিসাবে ব্যবহার শুরু করতে থাকে এই গুলমার্গকেই। শিকার এবং গল্ফকে তাদের প্রধান ক্রিয়াকলাপ হিসাবে করে তুলেছিলেন ইংরেজরা। মহিলাদের জন্যও ছিল গল্ফ কোর্স। বলা বাহুল্য পৃথিবীর উচ্চতম গল্ফ কোর্স এই গুলমার্গেই অবস্থিত, যার উচ্চতা 8,694 ফিট অলমোস্ট। গল্ফ কোর্সের গল্প করতে করতে ঠিক পৌঁছে গেলাম গল্ফ কোর্সে। ঘড়িতে সময় এখন 9টা। গাড়ি থেকে নামলেই দেখতে পাবেন অপরূপ সৌন্দর্য ও বরফের চাদরে মোড়া গল্ফ কোর্স। এখান থেকে গন্ডোলা মাত্র 700 মিটার দূরে। এই সৌন্দর্যে বাদ সাধবে কতিপয় ব্যক্তি। শুরুতেই আমাদের ধরল গাড়ি বা ঘোড়া করে যাওয়ার জন্য। আমরা তো নারাজ, আমরা পায়ে হেঁটেই যাব। বিভিন্ন ভয় দেখিয়ে বিব্রত করার চেষ্টা করবে তারা। যদি হাঁটতে খুব অসুবিধা হয় বা বয়স্ক কোনো ব্যক্তি থাকে তবেই গাড়ি করবেন, না হলে পায়ে হেঁটে পথটা অতিক্রম করুন। আর রাস্তায় যদি বরফ না থাকে তাহলে অবশ্যই পায়ে হেঁটে যান। তারপর আসলো জুতো অ্যান্ড হ্যান্ড গ্লাভস। যেহেতু জুতো আমাদের কলকাতা থেকেই কিনে নিয়ে গেছিলাম, তাই তারা জুতো নিয়ে নতুন বাহানা শুরু করলো। দাদা, কাদায় জুতো নষ্ট হয়ে যাবে, অত দামি জুতো। শেষে আসলো গন্ডোলা গাইড। সে নাকি পুরো পথটা আমাদের গাইড করে দেবেন। কিন্তু বিশ্বাস করুন, একবার ওখানে ঢুকে গেলে অন্ধও রাস্তা ফলো করে চলে যাবে। সবাই যেদিকে যাচ্ছে সেদিকে। আপনি চাইলেও দিকভ্রষ্ট হতে পারবেন না। আমরা উঠে গেছি। রিকোয়েস্ট করাতে শুধু দুজনকে ঢুকতে দিয়েছে, কোনো প্রবলেম হয়নি। অটোমেটিক সমস্ত কিছু দেখুন, দরজা অটোমেটিক বন্ধ হয়ে গেল। খুব ভালো টাইমিং হয়েছে, সেই জন্য শুধু দুজন উঠতে পেরেছি। এটা সাধারণত দেয় না দুজনকে।
গন্ডোলার উদ্দেশ্যে বলি, যত সকাল সকাল পারবেন বেরিয়ে পড়ুন, কারণ যত বেলা বাড়বে তত বেশি লোক একসাথে আসবে, তত বেশিক্ষণ আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যদি সকাল 9টার মধ্যে গন্ডোলায় পৌঁছাতে পারেন, একদম লাইন পাবেন না, 10 মিনিটের মধ্যে আপনি গন্ডোলায় পৌঁছে যেতে পারবেন আরামসে। এবার আপনাদের বলে দিই গন্ডোলার জন্য কিভাবে টিকিট কাটবেন। জম্মু কাশ্মীরের অফিসিয়াল ওয়েবসাইট www.jammukashmircabilcar.com এ গিয়ে আপনাদের টিকিট কাটতে হবে। নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো। কোনো রকম সেখানে গিয়ে দালালের খপ্পরে পড়বেন না, অফিসিয়ালভাবে আপনারা এখান থেকেই টিকিট কেটে যাবেন। টিকিট যদি কাটতে হয় অবশ্যই চেষ্টা করবেন 1 থেকে 1.5 মাস আগে টিকিট কাটবেন। টিকিট মূলত 2 প্রকারের হয়, প্রথম হলো ফেজ 1 আর দ্বিতীয়টি হলো ফেজ 2। ফেজ 1 সম্বন্ধে বলতে গেলে বলতে হয় এটি গুলমার্গ থেকে কান্ডুরি পর্যন্ত। এইটার উচ্চতা হচ্ছে 8530 ফুট, টাইম লাগে টোটাল যেতে 8 থেকে 10 মিনিট। দ্বিতীয়টি হলো ফেজ 2, সেটি কান্ডুরি থেকে আপারওয়ার্ড পর্যন্ত, এর উচ্চতা হলো 13,780 ফিট। এটি যেতে মোটামুটি টাইম লাগে 10 থেকে 15 মিনিট পর্যন্ত। আমরা পৌঁছে গেছি গুলমার্গের ফেজ 1-এ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্নোফল স্টার্ট হয়েছে। জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা, এই দেখো স্নো পড়ছে, সবে স্টার্ট হয়েছে। দারুণ ভিউ, দারুণ। এখানে টাওয়ারও আছে, এয়ারটেলের টাওয়ার চলছে। প্রচণ্ড বড়, ভাবতে পারিনি, ভেবেছিলাম ফেজ 2-তে বরফ পাবো, এখন দেখছি ফেজ 1-এ ফাটানো বরফ। বাপরে বাপ, একটু দেখুন বরফে বরফ, পেছন দিক দিয়ে দেখাচ্ছি, দারুণ বরফ। অনেক ঘোরাঘুরি করার পর ফেজ 1-এ আমরা এখন লাঞ্চ করতে এসেছি। ফার্স্ট এই নিয়েছি আমরা, কী ছিল না, হট চকলেট, আর তার সাথে আমাদের অথেন্টিক ডিশ, এটা চিকেন ভাজা আর এটা জিরা রাইস, নান, এই রয়েছে। দেখি খেয়ে, দেখে তো ভালোই মনে হচ্ছে, খেয়ে দেখি কেমন লাগছে। মাথাটা দেখুন, শুধু পুরো বরফে ঢেকে গেছে, সব লোক এনজয় করছে। একটা মেঘ পুরো ঘিরে ধরেছে পাহাড়টাকে। ওই দেখুন ফেজ 2 দেখা যাচ্ছে কিনা এই না ক্যামেরায়। এটা ফেজ 2 যাওয়ার জায়গা, এই যে এখান দিয়ে যায়।
ফেজ 1-এ যে এত বরফ পড়বে ভাবতে পারিনি। কালকে রাতেই একদম ফ্রেশ বরফ পড়েছে। সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা হবে না। দেখতে দেখতে চলে আসলো ফেজ 2 গন্ডোলা। আর একটি জিনিস অবশ্যই মনে রাখবেন, ফেজ 2 টিকিট কাটতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই ফেজ 1-এর টিকিট কাটতে হবে। ফেজ 1-এর টিকিট আইডি দিয়ে তবেই আপনারা ফেজ 2-র টিকিট পাবেন। অনেক সময় দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফেজ 2 বন্ধ আছে। এবার আপনারা হয়তো ভাবছেন আমরা তো আগে থেকে টিকিট কেটে রাখবো, এবার গিয়ে দেখলাম ফেজ 2 বন্ধ আছে। যদি কোনো রকমে ফেজ 2 বন্ধ থাকে আপনার টাকা ফেরত পেয়ে যাবেন। আমরা এসে গেছি গন্ডোলা ফেজ 2-তে। মারাত্মক স্নোফল হচ্ছে। ইয়ে ইয়ে খুব স্নোফল হচ্ছে। আমরা এখন প্রায় 13,000 ফিট উচ্চতায়। ও সত্যি স্বর্গে চলে এসেছি মনে হচ্ছে। একটু আমরা হাঁটাচলা করছি, প্রচন্ড স্নোফল হচ্ছে। আমরা একটু নিচের দিকে যাচ্ছি। আস্তে আস্তে করে প্যান্ট ভিজে যাবে। দেখো আস্তে আস্তে করে যাচ্ছে। ও তো আগে আগে চলে যাচ্ছে, আমি যেতে পারছি না, মনে হচ্ছে স্লিপ খেয়ে পড়ে যাব। দারুণ জায়গা, দারুণ। এত হাওয়া দিচ্ছে যে স্নোগুলো ছুললেও হাওয়ার চোটে চলে যাচ্ছে। এতদিন শুনে এসেছি কাশ্মীরকে ভূস্বর্গ বলে, কিন্তু কেন বলে সেটা নিয়ে মনে ডাউট ছিল। প্রথম দিনই কাশ্মীর যেন ভালোভাবে বুঝিয়ে দিতে শুরু করলো কেন তাকে ভূস্বর্গ বলে। যেদিকে চোখ মেলে তাকায় সেদিকে গুলমার্গ যেন তার রূপের ডালি নিয়ে ধেয়ে আসছে। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এখানে লোকের ব্যবহার, আতিথেয়তা, খাবারের স্বাদ সবগুলোতেই যেন কাশ্মীর তাকে বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন আমাকে ভূস্বর্গ বলা হয়। এর আগে আমি অনেক পাহাড় ঘুরেছি অনেক সমুদ্র, কিন্তু কাশ্মীর যেন অন্য প্রজাতি, কারোর সাথে তুলনা করতে দেবে না নিজেকে। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আপনার হৃদয়কে চুরি করবে। চুরি যাওয়া সেই হৃদয় নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি বসে থাকলেও আপনার মন ভরবে, মনে হবে আরেকটু দেখি আরেকটু। এখানে আসলে একটা জিনিস অবশ্যম্ভাবী, সেটি হলো আপনি ক্ষণিকের জন্য শারীরিক মানসিক সমস্ত যন্ত্রণা ভুলে যাবেন। আপনার বয়স যতই হোক না কেন আপনাকে শিশু সুলভ আচরণ করতেই হবে। আপনি এখানে এসে বরফ ছড়াছড়ি করবেনই,
পাপ পুণ্যের বিচারে আমি কোনদিন স্বর্গ যেতে পারবো কিনা সেটি জানি, কিন্তু আমি বুককে বলতে পারবো আমি স্বর্গ থেকে ঘুরে এলাম। আমৃত্যু কাল পর্যন্ত আমার হৃদয়ে এই স্মৃতি ধরে থাকবে। ঘন্টা দুয়েক বরফে খেলাধুলা করার পর আমরা গন্ডোলা ধরে ফিরে আসলাম। মন না চাইলেও আমাদের ফিরতে হলো, কারণ শরীর আর সাথ দিচ্ছিল না, সময়ও শেষ হয়ে এসেছিল। ঠান্ডা হাওয়াতে হাত আর পায়ের আঙুল যেন শিরশির করছিল, একেবারে পুরো জমে যাচ্ছিল, সার থাকছিল না বডিতে। মাইকে বারবার অ্যানাউন্স করছিল যাদের 1 ঘন্টা হয়ে গেছে তারা নিচে চলে যান, কারণ বডি এর থেকে বেশি ঠান্ডা সইতে পারবে না। মনে সারা জীবনের স্মৃতি নিয়ে ভগ্ন হৃদয়ে আমরা আস্তে আস্তে নিচে চলে আসলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের পরবর্তী দিনের গন্তব্য ছিল পেহেলগাম। পরবর্তী দিনের গন্তব্য নিয়ে আবার আপনাদের সাথে